গল্পের নাম আলোয় অন্ধকার। লেখিকা রোজা ইসলাম। পর্ব 22। পিউ ক্যান্টিনের এক কোণের টেবিলে বসে আছে। টেবিলে কনুই ঠেকিয়ে গালে হাত দিয়ে বসে আছে চেয়ারে। হঠাৎ পিউয়ের বান্ধবী হুর পিউয়ের সামনে একটা বার্গার আর স্যান্ডউইচ, ডিপ আরও অনেক কিছু খাওয়ার জন্য রাখে, আর নিজেও পিউয়ের পাশে বসে। হুর পিউয়ের পাশে বসে পাশের টেবিলের এক ছেলের সাথে দৃষ্টি বিনিময় করছে। হুর হঠাৎ মুচকি এসে পাশে তাকাতেই দেখে বার্গার, স্যান্ডউইচ, বাকি সব যেভাবে ছিল সেভাবে আছে। পিউ অন্যমনস্ক হয়ে টেবিলের মধ্যে তাকিয়ে এক দৃষ্টিতে। হুর অবাক হলো, পিউ নিজের সামনে বার্গার রেখে অন্যদিকে তাকিয়ে কীভাবে সম্ভব। পিউয়ের বার্গার হলে হলো, যা খুশি হয়ে যাক, পৃথিবী উল্টো হয়ে যাক, বার্গার থেকে কেউ পিউকে আলাদা করতে পারে না। সবাই এটা ভেবে পায় না পিউ বার্গারের মধ্যে কী এমন মজা পায় খেয়ে, যার জন্য পিউ বার্গার পাগল। আর সে পিউ আজ বার্গারের সামনে রেখে অন্যমনস্ক। হাউ হুর ভেবে নিল পিউয়ের কিছু হয়েছে। শুধু হয়নি, অনেক কিছু হয়েছে। তাই হুর এবার ভালো করে দেখলো পিউকে। চোখ লাল হয়ে আছে, চোখের নিচে কালো হয়ে আছে, ঠোঁট দুটো শুকিয়ে কাঠ, চোখ মুখ শক্ত প্রাণহীন। হুর নড়ে চড়ে বসলো। হুর চিন্তা করে নিল পিউয়ের কী হয়েছে সেটা ডাইরেক্ট জিজ্ঞেস করবে না, কারণ আমরা যখন বুঝতে পারি সামনের মানুষটির হয়তো মন ভালো নেই অথবা সে কিছু নিয়ে চিন্তিত, তখন সেই মানুষটিকে হুট করে কিছু জিজ্ঞেস করতে নেই। এতে চিন্তিত মানুষটি ঘাবড়ে যায়, মন খুলে কথা বলতে পারে না। তাহলে তারা মনের কথা মনেই চেপে রাখে। তাই হুর পিউয়ের সাথে নর্মালভাবে কথা বলবে ভেবে নিল। ধীরে ধীরে তাকে জিজ্ঞেস করবে, পিউ ঠিকই নিজের প্রবলেমগুলো খুলে বলবে। তাই হুর ওই ছেলেটার দিকে তাকিয়ে পিউকে বলল, কিরে, খাচ্ছিস না কেন? পিউ ভাবলেশীনভাবে বলল, ইচ্ছে করছে না। হুর ছোট্ট খাটো ধাক্কা খেল পিউয়ের কথায়। তা বলল, তোর ফেভারিট বার্গার এনেছি, তো একটু খা। পিউয়ের এবার বার্গার আর স্যান্ডউইচের দিকে তাকিয়ে মনমরা হয়ে বলল, কোন খুশিতে বার্গার স্যান্ডউইচ খাওয়াচ্ছিস? হুর খুশি হলো এই কথা শুনে, কারণ এখন সে পিউকে বলতে পারবে এগুলো সে নয়, তার বয়ফ্রেন্ড কিনে দিয়েছে, আর তার আর পিউয়ের জন্য। মানে হচ্ছে হুরের বয়ফ্রেন্ড কত ভালো, এটাই পিউকে বোঝানো। হুর বলল, এগুলো আমি নয়, রুদ্র কিনে দিয়েছে তোকে। রুদ্রকে? হুর পাশের টেবিলে দেখতে ইশারা করে। পিউ এবার ঘাড় ঘুরিয়ে পাশের টেবিলে তাকায়। রুদ্র নামের ছেলেটা আড্ডা দিচ্ছে তার ফ্রেন্ডের সাথে। পিউয়ের দিকে তাকাচ্ছে না কেউ। কে জানে পিউ এলিয়েন কিনা। কেউ তারা আর টিয়ার দিকে তাকায় না ভার্সিটির ভিতরে। সেই জন্যই আসপি ছাড়া পিউ টিয়ার কোনো ছেলে বন্ধু নেই। হুরের দিকে তাকাতে গিয়ে পিউয়ের চোখ চোখ পড়তে রুদ্র দ্রুত সামনে তাকায়। তাদেরকে পিউ হুরকে বলল, ছেলেটা হিন্দু, হুর তোর সাথে রিলেশনে যাওয়া ঠিক হচ্ছে না। হুর একটু ভাব দেখিয়ে বলল, আরে ছাড় তো, এগুলো সিরিয়াস নাকি? জাস্ট একটু খানা পিনা, কথা ঘোরাঘুরি, এই তো। পিউ মলিন হেসে বলল, যেদিন সিরিয়াস কিছু হয়ে যাবে তখন বুঝবি না, নিজে মেনে নিতে পারবি না রুদ্র। না, এই সম্পর্ক ফ্যামিলি মেনে নেবে না, সমাজ, তখন শুধু মরতে ইচ্ছে করবে। হুর ভয় পেয়ে ঢোক গিলে বলল, না রে, সত্যি আমার এমন হবে না। পিউ এবার রেগেই বলল, হবে না? তুই কি করে জানিস? হিন্দু ছেলের সাথে প্রেম করবি এটা ভেবেছিস কখনো? বাট করছিস তো নাকি? এরকমই কিছু আমাদের হাতে থাকে না, তাই সময় থাকতে বুঝতে হয় সব কিছু। এই আমাকে দেখ না, পুরো ভার্সিটি জানে আমি আশফিকে দুই চোখে দেখতে পারি না, কিন্তু এটুকু বলেই থামলো পিউ। জোরে নিঃশ্বাস নিয়ে নিল সে। হুর শখকে তাকিয়ে পিউয়ের দিকে। পিউ এবার বার্গার হাতে নিয়ে কামড় বসিয়ে খেতে খেতে বলল, আমিও কোনোদিন ভাবিনি যাকে দুই চোখে দেখতে পারি না তাকে একদিন নিজের থেকে বেশি ভালোবাসবো। হ্যাঁ, আই লাভ ইউ আশফি। বলে পিউ ঘন ঘন শ্বাস নিয়ে বার্গার খেতে লাগলো। হুর পিউয়ের মুখে লাস্টে কথাটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না।
বেচারি বসে থেকেই কোমায় চলে গেছে মনে হচ্ছে। হুরের মুখে কথা নেই। পিউ বার্গার খেতে খেতে বলল, দেখ, ভালো কথা সাজেস্ট করছি, এখনো সময় আছে, সরে আয় ওর থেকে। পরে ভালোবেসে ফেললে আমার মতো অবস্থা হবে, দেখবি তুই ওকে ছাড়া বাঁচবি না। কিন্তু তার খবর নেই, লাপাত্তা। সে দিব্যি ভালো আছে, আর তুই জিন্দা লাশ হয়ে কেঁদে কেঁদে বালি ভিজাচ্ছিস, ঠিক আমারই মতো। এবার হুর যা করলো, পুরো ক্যান্টিনের মানুষ হুর আর পিউয়ের দিকে বেকুবের মতো তাকিয়ে রইল কিছুক্ষণে। হুর লুঙ্গি ডান্স দিল পিউকে নিয়ে এক প্রকার। পিউ লজ্জায় শেষে কি বিশ্রী একটা অবস্থা। ভার্সিটি থেকে বেরিয়ে হারছে হুর পিউ আশফিকে ভালোবেসে শুনে নিজেই নিজেকে ট্রিট দিয়েছে। 5 প্লেট ফুচকা খেয়েছে সে, যদিও টাকা পিউকে দিতে বলেছে। বেচারি পিউয়ের আগে গা জ্বালা দিচ্ছে। যাকে ভালোবেসে তার এত কষ্ট, এই ভালোবাসার জন্য এই হতচ্ছাড়িকে ফুচকা খাওয়াতে হচ্ছে। হুর এমন খুশি হচ্ছে যে পিউ আশফিকে ভালোবাসে না, হুরের সাথে আশফিরের বিয়ে ঠিক করেছে। তাই হুরের খুশি ঢলে পড়ছে একদম। পারলে ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানাতো। পিউর আগে গজগজ করতে করতে হারছে। হুর বুঝতে পেরে পিউর হাত ধরে রাস্তায় সাইডে দাঁড় করালো পিউকে। পিউয়ের দিকে রেগে তাকিয়ে বলল, আরও ফুচকা খাবি তুই? হুর হেসে বলল, আর খাবো না, যা খেয়েছি তার টাকাও দিয়ে দিব বলছি তো। পিউ সব কাটা দাঁত বের করে বলল, জানি, কতটা দিবে, কি বলবি বল। হুর এবার একদম শান্ত স্বরে বলল, পিউ, আশফি অনেক ভালো ছেলে, তোকে খুব ভালোবাসে। আশফির তোর জন্য পাগলামি পুরো ভার্সিটি জানে। অনেক তো আমায় জ্ঞান দিলি, এবার নিজেরটা বুঝতে শেখ। আশফির মতন কাউকে আর তুই পাবি না। এখনো সময় আছে, নিজের করে নে ওকে, না হলে সত্যি হারিয়ে যাবে দেখবি, তাতে তোরই ক্ষতি। আজ আমি আসি, তুইও সাবধানে যাবি, কাল দেখা হচ্ছে। পিউর চোখ ছলছল করছে। হুর যেতে নিলেই পিউ জড়িয়ে ধরে হুরকে, হেঁচকি তুলে কাঁদছে পিউ। হুর পিউকে শান্ত করে রিকশায় তুলে দেয়, তারপর নিজেও নিজের বাড়ির দিকে রওনা দেয়। হুরের গাল বেয়ে পানি পড়ছে, বারবার মুছে চলছে হুর তার চোখের পানি। আজ যেন বেহায়া হয়ে গেছে চোখের পানিগুলো, কিন্তু সে বেহায়া হতে পারেনি, বলতে পারেনি আশফিকে ভালোবাসি। পিউ মনে মনে বলল, ভালো থেকো আশফি, তোমার মনের রানী তোমায় অনেক ভালোবাসে। তুমি খুব ভালো থাকবে আশফি, খুব ভালো। দুপুরে একটা, আশফি, মুগ্ধ, দিয়ানার বাকি গার্ডসরা সাথে কবির আর পোর্টার লেট নাইট পার্ট শেষ করে সকাল 6টায় ঘুমিয়েছে, এখনও ঘুম ভাঙেনি। এই পিয়াক্কার দলের সব গুলির যেমন কম দামি মদ খেয়ে নেশায় ভূত হয়ে ঘুমাচ্ছে, এই ঘুম ভাঙার নয়, কত আরামের ঘুম, সেটা ভাষা প্রকাশ করার মতো নয়। কিন্তু এই আরামের ঘুম বেশিক্ষণ রইল না আশফি কারো। পোর্টার তো আর বিয়ার খায়নি, না রাত জেগেছে, তাই সে সজাগ। সে কই থেকে এসে আশফির কানের কাছে বসে গেউ গেউ করতে লাগলো। আশফি তীরিত গতিতে লাফিয়ে উঠে বসলো। পোর্টারকে ধমক দিয়ে বলল, চেঁচাচ্ছ কেন পোর্টার, আর একটু ঘুমোতে দাও প্লিজ। উত্তর, পোর্টার উঠে দাঁড়িয়ে লেজ খাড়া করে দ্বিগুণ জোরে ঘেউ ঘেউ করলো, যার অর্থ, আমি তোমার ভাইয়াকে বলে দিব তোমরা সারা রাত কুকর্ম করেছো। পোর্টার চলে গেল প্রায় দৌড়ে। আশফি বোকার মতো তাকিয়ে রইল পোর্টারের যাওয়ার দিকে, কিন্তু আশফি বুঝেছে পোর্টারে তাদের পার্টি করা পছন্দ হয়নি, সে রেগে আছে তাই। আশফি বিড়বিড় করলো, একদম যেমন মালিক তেমনি তার শিয়ানা। আশফি উঠে দাঁড়ালো আর ঘুমালো না, মাথা ভীষণ ভার লাগছে। নিজের রুমে গিয়ে ফ্রেশ হতে গেল আশফি। আজ একটা কল দিবে ভাবলো তার ঝগড়ার মেশিনটাকে। অনেকদিন ঠিকঠাক কিছুই হয় না আশফির, শুধু পিউয়ের সাথে ঝগড়া হয় না বলে ভেবে দেরি করলো না। আশফি ওয়াশরুম থেকে বেরিয়ে একটা ট্রাউজার, ব্ল্যাক টি শার্ট পরে নিয়ে পুরান ফোন হাতে নিল। এই নাম্বার দিয়ে আর কল দেওয়া যাবে না। নতুন ফোনে নতুন সিম লাগিয়ে কল লাগলো পিউ এর নাম্বারে, রীতিমতো পাইচারি করছে রুমে। আশফি ফোন পিক করছে না পিউ, ভয় হচ্ছে এখন কিছু হলো না তো পিউয়ের। পিউ ড্রয়িং রুমে সোফায় বসে, তার পাশে তার বাবা বসে। তিনি মেয়েকে বলছেন, কী হয়েছে আমার ঝগড়ার মেশিনটার? হাসে না, কথা বলে না, আগের মতন দৌড়াদৌড়ি করে না, কী হয়েছে বাবাকে বলবি না? পিউয়ের চোখে আবার পানি চলে এলো। আশফিও তাকে ঝগড়ার মেশিন বলেই তো ডাকে, তার বাবাও তাকে এই নামেই ডাকে। কীভাবে মিলে গেল দুজনের থিঙ্কিং? জানি না পিউ। পিউয়ের মুখে কথা নাই,
তাই বাবাই আবার বলল, পিউ বল না মা কী হয়েছে। পিউ বাবার দিকে তাকিয়ে বলল, বাবা তুমি কি চাও আমি সর্বক্ষণ হাসি, সর্বক্ষণ কথা বলি বাচ্চাদের মতো? আমি কি ছোট বাচ্চা যে এখনও দৌড়াদৌড়ি করব? হতভম্ব হয়ে গেল পিউয়ের বাবা। মেয়ে বলে কি, তার মেয়ে এসব করবে না তো কে করবে? তিনি অবাক হয়ে বলে ওঠে, কি বলছিস তুই এগুলো? তোর মা তোকে কিছু বলেছে? শোন, এ বেঞ্চিরানির কথা একদম কানে নিবি না। তুই আমার বাচ্চা রাজকুমারী, তুই স্বাধীন, হাসবি, কথা বলবি, দৌড়াদৌড়ি করবি। কেউ কিছু বললে বলবি আমার রাজকুমার আমায় এসব করতে বলেছে, ব্যাস হলো তো। এবার আর রাগ করে থাকিস না মা, বাড়িটাই যে রাগ করে থাকে তাহলে। আমার এমন একদম ভালো লাগে না, বাবার কষ্ট বুঝবি না? তুই বাবার চোখে মুখে নিজের জন্য এত ভালোবাসা দেখে কেঁদে দিল। কাঁদতে কাঁদতে বলল, বাবা আমি রাগ করিনি, মা কিছুই বলেনি, আমার মা এতটাও খারাপ নয়, সরি বাবা এভাবে কথা বলার জন্য। হাসলো একটু পিউ এর বাবা, তারপর বলল, তাহলে মন খারাপ কেন আমার রাজকুমারীর? পিউ আমতা আমতা করে বলল, আসলে বাবা টিয়ার জন্য খারাপ লাগছে। কিছুদিন যাবৎ আন্টি আঙ্কেল খুব অসুস্থ, আর টিয়ার কোনো খবর নেই। পিয়ের বাবা চিন্তিত কণ্ঠে বলল, তুমি খাবার নিয়ে যাও তো ওদের বাসায়। হ্যাঁ বাবা, তুমি মা বলার পরে প্রতিদিন যাই, আমি না গেলে ওদের কেউ কিছু করে না। খারাপ তো আমি বললেও খায় না, আন্টি শুধু আমার হাত ধরে কাঁদে। আঙ্কেল একদম নীরব হয়ে গেছে, ভেঙে গিয়েছে উনি। পিয়ের বাবা বুঝলেন টিয়ার বাবা মার কষ্ট, আরও তো একটা মেয়ে আছে। বাবা মেয়ের কথার মধ্যে পিউয়ের রুম থেকে তার ফোন বাজার শব্দ আছে। চিন্তিত পিউয়ের বাবা বলল, চিন্তা করিস না, মন খারাপ করলে হবে, আল্লাহ কাছে চাও টিয়া যেন ফিরে আসে সুস্থ স্বাভাবিকভাবে, আর যেন মন খারাপ না দেখে। যাও, কল আছে ধরো গিয়ে, দরকারি হতে পারে। আর হাসি খুশি দেখতে চাই তোমায়, ঠিক আছে? তুই বাবাকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা আমার বাবাই, তুমি একদম আমায় নিয়ে ভেবো না, আমি ঠিক আছি। বলে পিউ রুমের দিকে ছুটে গেল। যদি আসফি ফোন দিয়ে থাকে। পিউয়ের হার্টবিট দ্রুত চলতে লাগলো। কথাটা ভেবে সে কিনা পুরি বানাবে আজ আসফির ফোনের মধ্যে। টিয়া গার্ডেনে দাঁড়িয়ে আছে, বাইরে আসার জন্য স্তব্ধের খবর পাঠিয়েছে টিয়ার কাছে একটা মেয়েকে দিয়ে সকাল সকাল। টিয়া তো এই কথা শুনে হেঁটে না উড়ে এসে পড়ে বাইরে। টিয়া বাইরে এসে বুঝলো সে এখনও আমেরিকাতে আছে। টিয়া মন খুলে শ্বাস নিল, হাত মেয়ে ঘুরলো কিছুক্ষণ, যেন টিয়া বাচ্চা হয়ে গেছে। গার্ডেন ঘুরে ঘুরে দেখলো টিয়া, কিন্তু ঘুরে ঘুরে দেখে যেমন মন বসছে না, টিয়ার উড়িয়ে দেখতে পারলে ভালো লাগতো। আফসোস হচ্ছে টিয়ার, তার নাম টিয়া, কিন্তু টিয়ার পাখির মতো দুইটা ডানা হলো না কেন? কেন কেন? তবু আজ টিয়ার নিজেকে এই ড্যানিয়েলের বন্দি খাঁচা থেকে মুক্ত মুক্ত লাগছে। এতে টিয়া অনেকটা রিল্যাক্স ফিল করছে। টিয়ার গার্ডেনে এত ছটফট করে ভাব স্তব্ধতার রুমের বারান্দায় দাঁড়িয়ে দেখছে সূক্ষ্ম দৃষ্টিতে। স্তব্ধের হাতে হট কফি জার থেকে ধোঁয়া উঠছে। স্তব্ধ কফিতে বারবার চমক লাগাচ্ছে। স্তব্ধ বুঝতে পারছে টিয়া নিজেকে মুক্ত ভাবছে। অনেকদিন পর এরকম বাইরে বেরিয়েছে। টিয়া যতই নিজেকে মুক্ত ভাবুক, কিন্তু বিপদ এখনও কাটেনি টিয়ার। কায়রা ধরা পড়েছে যে ড্যানিয়েলের হাতে, এটা 100% সত্য। আর এটাই বিপদে ফেলতে পারে টিয়াকে আবারও। ওই দিন বাইরের সেই মেয়েটা কায়রাই ছিল। কায়রার জন্যই আজ টিয়া এখানে। স্তব্ধকে কায়রা হেল্প করেছে টিয়াকে ড্যানিয়েলের থেকে বাঁচাতে। এখন কায়রা যদি সব বলে দেয় ড্যানিয়েলকে, তো সব শেষ হয়ে যাবে। কারণ কায়রা স্তব্ধের বাড়িটা ভালো করে চিনে। ওই দিন কায়রা স্তব্ধের সাথে বাড়ির কথা বলতে না পারায় গাড়ি নিয়ে পিছু এসে এই বাড়ি চিনে যায়। আর ভাবলো না স্তব্ধ। স্তব্ধ বারান্দা থেকে গার্ডকে ইশারা করে টিয়াকে নিয়ে ভিতরে যেতে। গার্ড স্তব্ধের কথা মতো টিয়াকে নিয়ে ভিতরে চলে যায়। টিয়ার মুখটা একটু হয়ে যায়, তার যেতে ইচ্ছে করছে না। কতদিন পরে সে বাইরে এলো, আর এখনই চলে যেতে হচ্ছে। আজ স্তব্ধ টিয়াকে নিয়ে এ বাড়ি থেকে চলে যাবে। তা না হলে ড্যানিয়েল যে কোনো সময় টিয়া স্তব্ধের উপর হামলা করতে পারে তার ঠিক নেই। স্তব্ধ এখনও টিয়াকে নিয়ে বিডিতে ব্যাক করতে পারবে না। ড্যানিয়েলের গার্ডরা নজর রাখছে এয়ারপোর্টও, তাই ধীরে ধীরে সুস্থে যা করার করবে স্তব্ধ। স্তব্ধ টিয়ার সামনে কালকে রাতের পরে আর যায়নি, কিন্তু এখন যেতে হবে। স্তব্ধ একটা ব্যাগ নিয়ে টিয়ার রুমে গেল। টিয়া রুমে নেই। স্তব্ধ রুমে চোখ বোলালো। এত সুন্দর গুছানো ছিল কাল রাতেও রুমটা, আর এখন কাওয়ার বাসা মনে হচ্ছে স্তব্ধের, যা স্তব্ধের একটু পছন্দ হলো না। অগোছালো রুম দেখতে ব্যস্ত স্তব্ধের পিছনে দাঁড়িয়ে টিয়া বলল, আমরা কবে বিডিতে ফিরছি? স্তব্ধের তেরা জবাব,
কোনো দিন না। টিয়ার মাথায় বাজ পড়ল, সে কেঁদে ফেললো, ছটফট করতে করতে বলল, মানে কি বলছেন আপনি? আমি কেন এখানে থাকবো? আমি বাসায় যাবো এক্ষুনি, প্লিজ। স্তব্ধ গম্ভীর গলায় বলল, প্রত্যয়ের কথা আমি শুনতে বলেছিলাম, প্ল্যানিং করে বিয়ের অভিনয় করতে আমি বলেছিলাম। টিয়া ভড়কে গেল স্তব্ধের মুখে এই কথা শুনে। তার মানে স্তব্ধ সব জানে। টিয়া এবার ভয়ে ফুপিয়ে কেঁদে দিয়ে বলল, প্লিজ স্তব্ধ, ভুল হয়ে গেছে, প্লিজ আমার শুধু বাড়ি দিয়ে আসুন, আর কোনো দিন আপনার সামনেও আসবো না। স্তব্ধর কপালের রগ মনে হয় ফুলে উঠল টিয়ার কথা শুনে। স্তব্ধ এত সময় সামনে তাকিয়ে কথা বলছিল, টিয়া তার পিছনে ছিল। স্তব্ধ টিয়ার দিকে ঘুরে দাঁড়ালে রক্তচক্ষু নিয়ে। টিয়া স্তব্ধের এই রূপ দেখে পিছাতে লাগলো আর স্তব্ধ টিয়ার দিকে এগোতে চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন।